কত খারাপ একটা সরকার আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা এনেছি। চিন্তা করতে পারি কত গণবিরোধী একটা সরকার, তার কোনো দয়া মায়া নেই মানুষের জন্য। সে এসে পোর্ট দিয়ে ফেলতেছে, ইপিজে দিয়ে ফেলতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিতেছে, কারো কারো কাছে বিদেশি কোম্পানির কাছে সব দিয়ে দিচ্ছে। সেন্ট মার্টিন তো জানি না এটার কী অবস্থা। তো এগুলো তো ঠিক নয়। আপনাদেরকে জনগণ রক্ত দিয়ে লাশ হয়ে তারা পঙ্গু হয়ে আপনাদেরকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা আপনারা ব্যবহার করেন নাই। আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে ব্যবহার করেছেন। আপনাদেরকে এর জন্য জবাবদিহি করতেই হবে, আজকে হোক কালকে হোক। 8.27 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। একটু ভাবেন, 8.27 মার্কিন ডলার নিয়ে গেছে। কিসের মাধ্যমে? এই ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। কারা করেছে? আমলাতন্ত্ররা করেছে। তাদের 100% এদের দ্বিগুণ তাদের বেতনটা বেড়ে গেছে, এদের দ্বারা হয়েছে। এই লুটেরা মাফিয়া শ্রেণী কিন্তু ক্ষমতায়, ঠিক আছে তো। আর কাদের মাধ্যমে হয়েছে? এই যে বিভিন্ন রকম খাত যেখান থেকে বড় বড় টাকা ইনভেস্ট করে, কিন্তু আদানিকে টাকা দিচ্ছেন আপনি, দেশীয় কোম্পানিকে আপনি টাকা দিচ্ছেন না। দেশীয় কোম্পানি কি চুরিদারি করে নাই? অবশ্যই করেছে। তো যদি করে থাকে, সম্পদ পাচার করে থাকে, তো ধরেন না তাকে। আর দেশীয় কোম্পানি অনেক সম্পদ দেশের ভেতরেই আছে। বিদেশ থেকে টাকা আনতে গেলে, উদ্ধার করতে গেলে, যেটা আমরা বলি অ্যাসেট রিকভারি, এটা অনেক সময়ের ব্যাপার, 7-8 বছর। এটা আমাদের আহমেদ মনসুর সাহেব বলেছেন যেটা বহু সময় লাগবে। তার চেয়ে নেগোসিয়েটেড, তুমি আমার 10 কোটি টাকা নিচ্ছ, তো ঠিক আছে, অন্তত তুমি 8 কোটি টাকা ফেরত দাও। এই যে সেটেলমেন্ট, 1 বছরে কিন্তু এই সেটেলমেন্ট করা যেত। তারা ইচ্ছা করে সেটেলমেন্ট করে নেয় লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে। এবং এরপরে নির্বাচিত সরকার এলে ওই লুটেরা মাফিয়া শ্রেণী কিন্তু আবার ক্ষমতা আসবে, আবার তারা লুটপাট চালাবে। কিন্তু আপনি 1 বছরের মধ্যে সেটেলমেন্টটা আপনি করেন নাই তাদের সঙ্গে, তারা এখান থেকে চুরি করে নিয়ে গেছে। দ্বিতীয়ত এটা কি ভয়াবহ কাজ করেছে, যে যেসব কোম্পানিগুলো, যেটা আহমেদ ফরজাদ পরিষ্কার ব্যাখ্যা করেছে, যেসব কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা এনেছে, উল্টা সম্পদ পাচার করে নাই, আপনি 1 বছর তাদের বিরুদ্ধে তদন্ত করেছেন। যদি তাদের বিরুদ্ধে কিছু আপনি না পেয়ে থাকেন, তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন কি জন্য? কি জন্য? কারণ এই অ্যাকাউন্ট ফ্রিজের কারণে এই দেশি কোম্পানিগুলো, তার কি বলে প্রধান অফিস যে দেশে থাক না কেন, এরা আর এর কোনো দিন বড় বড় বিনিয়োগকারীর কাছ থেকে, এই যেটাকে আমরা এফডিআই বলি, ফরেন ডাইরেক্ট কী বলে ইনভেস্টমেন্ট, এটা তারা আর পাবেন না। মানে আপনি যদি চামড়া কালো হয়, বাদামি হয়, আপনি আর টাকা পাবেন না। আপনি পাবেন কি? সাদা চামড়ারা ব্যবসা করবে, অথবা ইন্ডিয়া আদানির মতন এরা ব্যবসা করবে। এরা বাদ হয়ে গেল। আপনি এই গণ অভ্যুত্থান একটা বিশাল যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যাদের কিছুটা হলো, তাদের একটা আগ্রহ ছিল, দেশের প্রতি আগ্রহ ছিল, আপনি এদেরকে বন্ধ করে দিয়েছেন। এদের ব্যাংকে কি কত টাকা আছে জানেন? ফ্রিজ করছেন যে, কারো ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, কারো ব্যাংকে আছে হয়তো 1 কোটি টাকা। তো এটা ফ্রিজ করে আপনি কী পাবেন বলেন আমাকে? এটা ফ্রিজ করে আপনারা কী পাবেন? দেশের ভেতরে তো সম্পদ উদ্ধার করতে পারতেন। এসালাম বলেন কি বসুন্ধরা বলেন, দেশের ভেতরে তো টাকাটা আছে। কালকে একজন আমাকে ব্যাখ্যা করেছিল, তো ভল্ট বানায় তারা, এই বড় বড় বিল্ডিংয়ের মধ্যে ভল্ট বানিয়ে রাখে তলায়। সেই ভল্টের মধ্যে কোটি কোটি টাকা তারা রাখতে পারে। কারণ এই যে চুরির টাকা তো আপনি কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না, ক্যাশ লেনদেন হয়। তাহলে আমরা দেখা দিল এই সরকার এসে কিচ্ছু করে নেই, কিছুই করে নেই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। যিনি উপদেষ্টা আছেন এই খাতে, জ্বালানি খাতে, আমরা তাকে বলছি আপনাকে তো জবাবদিহি করতে হবে রে ভাই। আপনারা 1 বছর এসছেন, কিছু করতে পারেননি বলে তো আমরা ছেড়ে দেব না। আপনাকে জবাবদিহি করতে পারে কি আপনি করেছেন এইটার মধ্যে। আপনি তো তা করেনই নাই। দ্বিতীয়ত আপনি আরইবি এটাকে 4 ভাগে ভাগ করতে গেছেন। কোম্পানিকে আপনি দিয়ে আবার কোম্পানি যা বিদ্যুৎ পাতাম সেটাও বন্ধ করে দেবেন। এবং সেটাতে তিনি ক্ষান্ত হন নাই। তিনি কি করছেন এখন? ওই আরইবির যারা আন্দোলন করতেছিল আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনাকে তাদের কি জননী ডেকে যারা সংগ্রাম করেছিলেন, যাদের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল, তিনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন। মানে দেশের ইভেন সভারেন্টি ব্যাপারটাও প্রশ্নবোধক হয়ে উঠেছে। সেজন্য আমি বলছি যে সিচুয়েশনটা অত্যন্ত 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 বিপর্যয়ের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি। আপনি কি করে খালি সরকার বদল করবেন? গণ অভ্যুত্থান হয়েছে,
ডক্টর ইউনূস আসছেন, তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছুদিনের জন্য পেয়েছে। এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিবেন, তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়লেন। এটা তো চলতে পারে না। আমরা বারবার বলেছি এটা তো চলতে পারে, এটা তো বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে। এবং আমরা বারবারই বলেছি, এই তখন থেকে 8 তারিখের পর থেকে আপনারা তো অনেকে প্রশ্ন করবেন, আপনি এই গণ অভ্যুত্থান শুরু করতে পেলেন কোথায়? আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরও বড় বিপদের দিকে যাচ্ছি। এটাকে আমরা একটা ছোট্ট ভাষায় বলি গণ সার্বভৌমত্ব। রাষ্ট্র না, রাষ্ট্র আমাদের কিচ্ছু করবে না। জনগণকে তার নিজের ভাগ্য নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। তার ভাগ্য সে নিজেই ঠিক করবে, সে আসলে বেঁচে থাকবে নাকি সে বেঁচে থাকবে না। যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া। এই কথাটা বলবার জন্যে আমরা গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আমরা গঠন করেছি। কী করলেন আপনি? গণ অভ্যুত্থান নস্যাৎ করলেন, শেখ হাসিনার আইন বজায় রাখলেন, আপনি হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকে রাখলেন। তো সভাপতি হাসিনারই আদালত, হাসিনারই আইন, এটার দ্বারা আপনি কি করে দুর্নীতি বন্ধ করবেন? এটাই তারা করেছে, ঠিক আছে না? এখন এই জন্য আমরা বারবার বলেছি, দেখুন গণসার্বভৌমত্ব, আপনারা সাংবাদিক এখানে আছেন, একটু দয়া করে আমাদেরকে সহায়তা করেন। গণসার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক ধারণা, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আপনার সেই ধারণাটাকে একটু প্রচার করতে আমাদেরকে সহায়তা করেন। আপনি দেখেন, যদি আপনি এটা না করেন তাহলে কি করবে তারা? কেন এই খাতগুলো সম্পর্কে কোনো কিচ্ছু করে না, কোনো সংস্কার, কোনো উদ্যোগ নেয়? কারণ তারা মনে করে যে এটা খাতভিত্তিক সমস্যা, দুর্নীতির সমস্যা না, এটা রাষ্ট্র ব্যবস্থাপনার সমস্যা, এটা দুর্নীতির সমস্যা না। এটা বলে আপনি কি করে, এই যে মূল যে সমস্যার সংকটটা, এই খাতে যেভাবে লুটপাট হচ্ছে, এটাতে জনগণের অভিপ্রায়টা লুটপাট বন্ধ করা, এই লুটপাট বন্ধ করার জনগণের অভিপ্রায়টাও তারা নস্যাৎ করে দিচ্ছে পুরনো আইন বহাল রেখে। 1 বছর পারতেন, আপনি জনগণের তো অলরেডি গণ অভ্যুত্থান দিয়েছে, সে আপনাকে বৈধ অধিকার দিয়েছে। যারা আপনার সম্পদ লুণ্ঠন করেছেন, চোরকে ধরেন, ডাকাতকে ধরেন, আপনারা করলেন না। তো আমরা মনে করি এই যে সামষ্টিক অভিপ্রায়, এটাকে বাস্তবায়ন করবার জন্যে এই বিভিন্ন আন্তর্জাতিক এবং আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় মাফিয়া গোষ্ঠী ও যারা এই রাষ্ট্র ক্ষমতার ভেতরে থেকেই কাজটা করছে, এমন নয় তারা বাইরের কেউ। আপনার যে আইন, বিদ্যমান যে বিধান, সেই বিদ্যমান বিধানের মধ্যে থেকেই তারা লুটপাট করতেছে। তার মানে দুর্নীতি শব্দটা ভুল। আপনারা যে শব্দ ব্যবহার করেন সাংবাদিকরা, দুর্নীতি, বাংলাদেশে কোনো দুর্নীতি নাই। এটাই নীতি যে জনগণকে লুণ্ঠন করা, লুটপাট করা, তার জীবন ধারণকে অসম্ভব করে তোলা। তাহলে এটা কিন্তু দুর্নীতি বলে না। ফলে এই নীতিটা বিরুদ্ধেই জনগণ 5ই আগস্টে গণ অভ্যুত্থান করেছে, এই নীতির বিলোপের জন্য। কিন্তু আমরা এই সকল নীতির আলোচনাই শুনি নেই। আলোচনাটা দূরে থাকুক। আপনি এর পক্ষে বিদ্যুৎ সংকটের কথা দেখেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও জনগণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না। আমাকে বলেন এটা কি ব্যাখ্যা? সক্ষমতা বাড়ছে, আমি বিদ্যুৎ পাচ্ছি না। আচ্ছা, এটার প্রমাণ করে যে সমস্যাটা প্রযুক্তিগত নয়, কাঠামোগত। বিদ্যুৎ খাতকে পরিকল্পিতভাবে এমন এক ব্যবস্থায় পরিণত করা হয়েছে যেখানে উৎপাদন না করে কথা খেয়াল করেন, উৎপাদন না করেও বেসরকারি উৎপাদকরা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পাচ্ছে। অদ্ভুত দুর্নীতির জায়গা। আমি উৎপাদন করব না, কিন্তু আমার যেহেতু ক্যাপাসিটি আছে, আপনি আমার কাছে বিদ্যুৎ কিনেন নাই, আমি আপনার কর, আপনার পকেট থেকে গরিব মানুষের টাকা তাকে দিতে হচ্ছে। এর কোনো পরিবর্তন হয় নাই, আইনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। আমরা তো এই আইন মানতে বাধ্য নই। আপনি যে বিদ্যুৎ সংক্রান্ত যে কুইক রেন্টাল আইন করেছেন, যে আপনি সে না করে থাকেন, এটার মানতে তো বাধ্য নই। কারণ সে তো টেন্ডার ছাড়া, কোনো প্রকার জনগণের সম্মতি ছাড়া, সামষ্টিক অভিপ্রায় ছাড়া এই কাজটা আপনাকে করেছে। আবার সে শতভাগ বিদ্যুতের প্রশ্ন। আমি শিওর আপনার নিজের যে গ্রামে বাড়ি আছে, আপনাদের গ্রামের বাড়ি থেকে আপনি বিদ্যুৎ পান। আমরা ইতিমধ্যে সিলেটে ঘুরে এসেছি, আমরা দেখেছি চা বাগানের যে শ্রমিকরা, তারা তো বাংলাদেশের নাগরিকই না ভাই। অদ্ভুত ব্যাপার। তাদের নাগরিক অধিকার বলে কিছু নাই।
বিদ্যুৎ আর পানির অধিকার তত দূরের কথা নাই। আপনি সেখানে শতভাগ বিদ্যুতের দাবি করছেন, কোথায় কোথায় শতভাগ বিদ্যুৎ সমস্ত জনগণ পেয়েছে? তারা শতভাগ বিদ্যুৎ তাদের কাছে দিয়েছেন আপনারা। 1 বছরে এটা করার ছিল খুবই সহজ, এটা নীতিগত সিদ্ধান্ত। কেমন? আর একটা কত লাগে মাত্র 8 লাখ টাকা, মানে ওই চা বাগানে বিদ্যুৎও দিতে 2-একটা জায়গা আমরা গেছি, 8 লাখ টাকা লাগে বিদ্যুৎ পৌঁছাতে, 8 লাখ টাকা। আর আমি বিলিয়ন টাকা ডলার দিয়ে ফেলতেছেন আপনি, আমলাদের বেতন বাড়িয়ে দিচ্ছেন আপনি, এগুলো আপনি করছেন। এখন আমি বিশুদ্ধ পানির কাছাতে আসেন, এখানেও পানির সংকটকে সবসময় কী বলে? তারা বলে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, এইসব তারা বলে থাকে। এই ব্যাখ্যাগুলোর তো কোনো যুক্তি নেই। কারণটা হচ্ছে বাস্তবে বাংলাদেশ বিশুদ্ধ পানির সংকট সরাসরি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, নদী দখল, শিল্প দূষণ, ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক লুণ্ঠন এবং নগর গ্রাম বৈষম্যের ফল। এটার সঙ্গে আপনার কোনো প্রকার এই দামের বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। আপনারা তো পানির বোতল দেখছেন, পানির বোতলটা একটু দেখে আপনাদেরকে। আচ্ছা, আমাকে একটু খালি বুঝা বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে আছেন সকলে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই বোতলের পানি খেতে হবে কেন আপনাদের? আপনারা কাকে টাকা দিচ্ছেন? শুধু তাই না, 20 টাকা তো দিচ্ছেন, এটা তো ফ্রি পানি। আল্লাহ কি টাকা নিচ্ছে আপনার কাছে? তাহলে এই রাষ্ট্রের তো উচিত হবে যে এই প্রেস ক্লাব একটা পাবলিক জায়গা, পাবলিক জায়গায় মিষ্ট পানি পাওয়ার কোনো জায়গা আছে? সাংবাদিক ভাইরা বলেন আমাকে, আছে কোথাও গিয়ে আপনি কি পানি খেতে পারবেন? কেবল আমাদের যে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা বা যারা, এদের তো দেওয়া কথা। কোনো পাবলিক জায়গায়, ব্যক্তিগত বাদ দেন, আপনি বাড়িতে পানি নিচ্ছেন, কোম্পানিতে নিচ্ছেন, আপনি দেন ট্যাক্স দেন সরকারকে, আমরা সেই ট্যাক্সের পক্ষে। কিন্তু পাবলিক জায়গায়, প্রেসটার মতো পাবলিক জায়গায় আপনারা সাংবাদিকরা, আমি প্রশ্ন করি, আপনাদের নৈতিক বোধ, রাজনৈতিক চেতনা প্রশ্ন করি, আপনারা কি করে পানি অনুমতি দেন? এখান থেকে একটা আপনাদের এখানে 4-5টা পানির ফোয়ারা থাকা উচিত ছিল, যেখান থেকে মিষ্টি পানি নিতে পারেন আপনি। গ্লাস থাকা উচিত ছিল, খুব সহজ, খালি গ্লাসে করে পানি আনবে, আমরা পানি খেতাম। কেন কোম্পানিকে আমরা বেশি, এটা দাম 20 টাকা দিচ্ছেন কোম্পানিকে, পানিতে বিনা পয়সা, পানি কিন্তু বিনা পয়সা। আচ্ছা, মুক্তাটা ইম্পর্টেন্ট না, কোম্পানিটা বেরতাম বলতে যাচ্ছে না। আপনি এই প্লাস্টিকের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় কি পরিবেশগত বিপর্যয় হচ্ছে প্লাস্টিক বিপর্যয়। আপনার সমুদ্র ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার নদী ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মাটি ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনি 20 টাকার পানি খাওয়ার জন্য আপনি কোটি কোটি টাকা জীবনকে বিপন্ন করে তুলছেন। আমি বলি ডক্টর ইউনূস, আপনি শুধু অন্য কিছু বাদ দিন, আপনি কি শুধু এই পানির ব্যবস্থা করতে পারতেন না? অন্য কিছু বাদ দিন, আপনি এই পানির ব্যবস্থা করতে পারেন না আপনি? এটা কি হতে পারে? আমাকে বলেন, এটার কি যুক্তি? এটা বাদ দিয়ে আপনি এখন নির্বাচনে যাচ্ছেন, আপনি পারবেন? যারা এই পানি বেচে তারা তো কোম্পানিগুলোকে টাকা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোকে টাকা দিচ্ছে, বৃত্তি আসে, তাদেরই এমপিগুলো আসবে। বাংলাদেশে যারা ব্যবসায়ী, যে আজকে নির্বাচনে জিতবে, সবই তো ব্যবসায়ী, ওরা কি দেবে আপনাকে এগুলো করতে? ফলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের পক্ষে সিদ্ধান্ত নেবার যে পরিস্থিতি তৈরি করেছিলাম, আমরা সেই পরিস্থিতিকে নিজের হাতে আমরা ধ্বংস করেছি। এবং আজ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে দেখি নাই এই প্রসঙ্গে কোনো কথা বলতে, কোনো দলকে দেখি নাই, এনসিপিকেও দেখি নাই, বিএনপিকেও দেখি নাই, জামাতি ইসলামীকেও দেখি নাই। জামাতি ইসলামী, শফিক ভাই ভালোবাসি আপনাকে, একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি বলতে পারেন নাই যে মসজিদে বাধ্যতামূলকভাবে বিনা পয়সায় পানি দিতে হবে? সোজা কথা, বিশুদ্ধ পানি, সহজ ব্যাপার। গ্রামে যে গরিব মানুষটা পানি পায় না, নিতে পারে না, অন্তত খাবারের পানিটা গেছে মসজিদ থেকে নিয়ে আসতে পারে। আর আপনারা ওখানে কি করে দেন যে দিনের শেষে দরজা বন্ধ করে রাখেন মসজিদ, আবার বলেন যে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। আমার রসুল দুনিয়াবি সমস্যার সমাধানের জন্য ইসলাম এনেছেন, আপনারা ইসলাম বিরোধী অবস্থান নিয়েছেন। কেন পারেন না করতে? এটা কি যুক্তি? এটাতে কোনো যুক্তি নাই। আপনি কেন প্রত্যেকটা পাবলিক প্লেসে, মাজারে কদিন আগে আমরা আন্দোলন করেছি, আমরা হচ্ছে মাজারে গরিব মানুষগুলো আসে, আপনার গরিব মানুষগুলো পানি খাবার জন্য জায়গার ব্যবস্থা করে দেন। এটা তো সহজ সমস্যা রে ভাই, এটার বিরোধিতা কে করবে? আপনি চিন্তা করতে পারেন? আমরা মনে করি সেজন্যে আজকে আমরা আপনাদের কাছে এসেছি, সেই জন্য যে এই সকল খাতগুলো ধরে ধরে যখনই আমরা আপনাদেরকে বোঝাবো, আপনি দেখবেন যে আপনি আসলে
রাজনৈতিক বলতে তারা যেটা বোঝায় এটা হচ্ছে লুটপাটের খাত, লুটপাটের পরিচয়। নির্বাচন হলো লুটপাটকে কত ভাগ পাবে সেই ভাগের রাজনীতি। আর জনগণের রাজনীতি মানে কী করে আমি জ্বালানি পাবো, কী করে জ্বালানি ব্যবস্থার উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কী করে আমি পানি পাবো, পানির উপর কী করে আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, কী করে আমি খাদ্য পাবো, কী করে জমির উপর আমার অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। কারণ আমি যদি জমি আমার নিজের দখলে রাখতে না পারি এবং যদি বিষ দিয়ে আপনি জমিকে ধ্বংস করে বিষাক্ত করে ফেলেছেন, আপনি খাবেন কি? আর বাংলাদেশের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, আমি করজোরে আল্লাহর কসম কেড়ে বলছি, আপনারা কি হাসান হোসেনের কারবালার ইতিহাসকে মনে নাই? আপনারা কিসের মুসলমান? যদি অন্যটা বাদ দেন, পানি দিতে পারবেন না কেন আপনি জনগণকে? পানি কেন বোতলে খাইতে হবে? যে দেশে পানি বোতলে খায় সে দেশে মুসলমান বলে কোনো লোক থাকতে পারে না। যদি আপনি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, যদি আপনি সত্যিকার অর্থে আপনার রসুলের নাতিকে যেভাবে হত্যা করা হয়েছে, এই ইতিহাস, এই স্মৃতি, কারবালার স্মৃতি, পানির স্মৃতি যদি আপনার মনে থাকে, বাংলাদেশে কি আপনি দেখেছেন যে কোনো ইসলামী দল বলেছে আমি অন্য কিছু পারি বা না পারি, আমি পানি রক্ষা করব আল্লাহর তরফে, আমি আল্লাহর খলিফা আকারে দুনিয়া এসেছি, ফলে তার যে মহিমা, তার যে মাধুর্য, ইসলামের যে মহিমা, এটা কায়েমের জন্য আমি আর কিছু পারবো না রে ভাই, আমি খালি তোমার পানিটা নিশ্চিত করব, যেন তোমার নদী আমার পরিষ্কার থাকে, দূষণমুক্ত থাকে, সুপেয় পানি তুমি পাও, তোমার জমির জন্য পানি তুমি পাও, এটা আমি তোমাকে নিশ্চিত করব। এতে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আমরা বলবো সত্যিকার অর্থে ইসলামে দিয়ে আসে নাই। ইসলামের নামে আমরা মাজার ভাঙি, বাউলদেরকে আমরা পিটাই, আমরা ভয় দেখাই, মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকাই ফেলছি হিসেব করে। সত্যিকারের মানুষের জীবনের উপরে তাদের যে আধিপত্য, জীবনটাকে নিয়ন্ত্রণ করবার আল্লাহ যে রিজিক দিয়েছে তাকে, নদ নদী, এই জমি, এই এত বিশাল সম্পদ তাকে দিয়েছে, সেই সম্পদ তার কাছ থেকে নিয়ে কোম্পানির কাছে নিয়ে দিচ্ছেন আপনারা, এটাকে আপনারা বলতেছেন ইসলাম। লুণ্ঠন করছেন, এটাকে বলতেছেন ইসলাম। ফলে নির্বাচন চান, নির্বাচন যেহেতু ওই লুণ্ঠন প্রক্রিয়াটা চলতে পারে, এই জন্য নির্বাচন চান। তা আমাকে রোমন মনে করে দিয়েছি, আপনাদের হয়তো মনে অনেক প্রশ্ন আছে, আমার মনে অনেক ক্ষোভ আছে, অনেক কষ্ট আছে। সেদিক থেকে আমরা মনে করি যে এটা গুরুত্বপূর্ণ যে আমরা শেষ করছি। আমি দ্বিতীয়ত যেটা বলবো, আমি দীর্ঘকাল ধরে একটা কথা বলেছি যে দয়া করে সেনাবাহিনী বনাম জনগণের বিরোধ তৈরি করবেন না।